শাক্ত ও বৈষ্ণবের মিলনক্ষেত্র শ্রীধাম শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবে এবারে আমরা পৌঁছে গেছি বিভিন্ন বিগ্রহ বাড়িতে। তারই মধ্যে আমরা এখন রয়েছি শ্রী শ্রী রাধারমণজিউ মঠ বাড়ির সেবিত বিগ্রহে। আপনারা চোখ রাখুন, আমরা শুনে নেব এই বিগ্রহ বাড়ির ইতিহাস, কি কারণে বা কত বছরের পুরনো এই বিগ্রহ, একটু জানাবেন। নমস্কার, আমি মঠ বাড়ির পক্ষ থেকে বলছি। আমাদের যে বিগ্রহ শোনা যায় বহু প্রাচীনকালে গঙ্গার থেকে কৃষ্ণকে আমরা পেয়েছিলাম, পরে রাধাকে অষ্টধাতু রাধাকে বানিয়ে পাশে বসানো হয় এবং এটা আনুমানিক 300 বছর তো হবেই, তারও বেশি হতে পারে, সেটা প্রামাণ্য তথ্য আমরা দিতে পারি না। তখন থেকে আমরা এই বিগ্রহের সেবা করছি, রাধা কৃষ্ণ এবং নারায়ণের, এবং এই সেবা করার ফলে আমাদের যে ফ্যামিলি তার খুব উন্নতি ঘটেছে। মানে আমাদের ফ্যামিলি ফুলে ফেঁপে ওঠে এবং আমাদের বাসও প্রথমে এখানে ছিল না। হুগলিতে কখনো জাননগর বলে কোনো একটা জায়গা থাকতে পারে, সেইখানে প্রথমে আমাদের বাসভূমি ছিল, কিন্তু সেইখান থেকে তখন আমরা এইখানে প্রচুর প্রপার্টি করতে পারি এবং এখানে এই মন্দির স্থাপন করে দেবতাকে এখানে এনে আমরা তখন থেকে পুজো করি। এবং এই যে বিগ্রহ দেবতা, এনাদের 3 বেলা আমাদের সেবা দিতে হয়। মানে আমরা যেমন সকাল দুপুর বিকেল খাবার খাই, তেমন 3 বেলা ওনাদেরও আমরা সেবা করি। ওনাদের সেবা হলে সেই খবরটা পেলেই আমরা খেতে পারি। আমরা বিভিন্ন জায়গায় চোখে পড়েছে, বিভিন্ন বিগ্রহে বলুন বা বারোয়ারিতে বলুন, যে আলোকসজ্জা, এখানে আলোকসজ্জাটা একটু অন্যরকম আমাদের চোখে পড়ছে, এই বিষয়ে কি? দেখুন, পুরোনো দিনে তো বৈদ্যুতিক আলো ছিল না, মোমবাতির আলোই ছিল এবং এই ঝাড়বাতিগুলোই ছিল। এগুলো বেলজিয়াম ফানুস, যেটা বেলজিয়াম থেকে আসতো, বেলজিয়াম গ্লাস বলে এটাকে। তো এখন মানে দিনের সঙ্গে সঙ্গে সবাই চেঞ্জ হয়ে যায়, সবার পক্ষে এই বেলজিয়াম ফানুস মেনটেন করা, এই বাতি বানিয়ে নিয়ে আসা বা এইগুলো যেভাবে অ্যারেঞ্জ করতে হয় সেটা সম্ভব হয়নি। তাই সবাই বাতিটাকে নিভিয়ে ওই বৈদ্যুতিক আলোর দিকে চলে গেছে। আমাদের মতন খুব কম 1-2 ফ্যামিলি আমরা চেষ্টা করেছি এই পুরনো ঐতিহ্যটাকে বজায় রাখার। সাবেকিয়ানা, এই বনেদিয়ানা সাবেকিয়ানা ঐতিহ্য যাই বলুন, এটাকে বজায় রাখার চেষ্টা করেছি এবং চাইবো পরবর্তী প্রজন্মেও আমরা যারা আছি তারা করতে পারি। তো সেই জন্যই আমাদের কোনো ইলেকট্রিসিটি নেই, পুরোটাই মোমের আলোয় আমরা সাজানোর চেষ্টা করি এবং এখানে কোনো ডেকোরেটার্স আসেন না। আমরা আমাদের পরিবারের যতজন মেম্বার আছি বা শান্তিপুরের মধ্যে মেনলি যারা থাকি, তারা সবাই মিলে এই রাসের দিন, এটা আমাদের ঠাকুর বাড়ি, আমাদের বসত বাড়ি সবার আলাদা, ঠাকুর বাড়িতে একত্রিত হয়ে 3-4 দিন আমরা নিজেরা পরিশ্রম করে এই পুরো সাজাই এবং পুরো এগুলো আবার হয়ে গেলে এবার গুছিয়ে তখন আবার যত্ন করে রাখার দায়িত্ব সামনের বছরের জন্য, আগামী প্রজন্মের জন্য, এগুলো আমাদেরই দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চাই এটা যেন আমরা বয়ে নিয়ে যেতে পারি। নমস্কার, আপনারা যারা যারা দেখছেন প্রত্যেককে স্বাগত থাকলো আগামী বছরের জন্য। আমার নাম রায়ামঠ, আমি এই বাড়ির মেয়ে। এই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি শ্রী শ্রী অদ্বৈত প্রভুর সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ। এসে গেছি শ্রী শ্রী মদন গোপাল জিউ। এখানকার কিছু ইতিহাস আছে যেটা আমরা শুনে নেব। ওনার দেবী মদন গোপাল জিউরই একজন ভক্ত থেকে প্রভুর কোশ্চেনটা করি। হ্যাঁ, আচ্ছা, হচ্ছে এই যে মদন গোপাল জিউ, এর যে ইতিহাসটা আছে সেটা একটু যদি আমাদের সংক্ষেপে বলেন, আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি। অদ্বৈত প্রভুর যে সেবিত মূর্তি শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ, এটি বিশাখা সখীর অঙ্কিত এবং অদ্বৈতচর্যের যে গুরুদেব ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, তার অভিষেককৃত এবং অদ্বৈত প্রভুর সেবিত মূর্তি শ্রী শ্রী রাধা মদন গোপাল। এই মুহূর্তে আপনারা দেখছেন মহাভারত পোদ্দার বাড়ি বিগ্রহ। শান্তিপুরের রাসযাত্রার মধ্যে দিয়ে আমরা চলেছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এই বিগ্রহ কত দিনের বা এর কি ইতিহাস আছে? এই বিগ্রহ হচ্ছে প্রায় 280 বছরের এই বাড়ির
পূজিত বিগ্রহ। এই ইতিহাসটা যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, ইতিহাসটা বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষ, আমি নিজে হচ্ছে অষ্টম পিঢ়ি, অর্থাৎ অষ্টম বংশধর। তা আমরা অ্যাকচুয়ালি পূর্বপুরুষ হচ্ছে আদি সপ্তগ্রামী। আমরা আদি সপ্তগ্রামী, ওখান থেকে আমরা শান্তিপুরে চলে আসি। এসে এইখানে শান্তিপুরে গঙ্গার তীরে সুন্দর একটা মনোরম পরিবেশে দেখা যায় শান্তিপুরে একটা এরকম বর্ধেশনীয় একটা গ্রাম তখন ছিল। এইখানেই আস্তে আস্তে আমাদের বসতি গড়ে ওঠে এবং এখানেই আমরা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবজিউর পুজো শুরু করি। এবং গোড়াতেই তো এইভাবে ছিল না, আস্তে আস্তে এখানে ডেভেলপ হয়েছে। এনাদের হচ্ছে জমিদারি ছিল, জমিদারি থেকে বিভিন্নভাবে উন্নতি লাভ করার পরে এইখানে আমাদের বিগ্রহের বিশেষত্ব কি আছে? বিগ্রহের বিশেষত্ব হচ্ছে অ্যাকচুয়ালি আপনি হ্যাঁ, অ্যাকচুয়ালি 280 বছর আগে আমাদের এই বাড়ি প্রতিষ্ঠা হয়। আর গোবিন্দরাম দেব, এই মানে আমাদের মহাভারত দেব যে বাড়ি, ইনি হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা। তারপর থেকে আস্তে আস্তে উত্তরাধিকারী স্বরূপ আমরা হচ্ছে অষ্টম বংশধর। আমরা এইভাবে আস্তে আস্তে এই আমাদের শ্রী রাধা মাধবজিউর সেবা চালিয়ে আসছি। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রতীক রঞ্জন দে। দেখছেন আমরা এখন রয়েছি পোদ্দার বাড়িতে। আরও কিছু বিগ্রহ আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। আমরা আপনাদেরকে দেখিয়েছি নদিয়ার শান্তিপুরের রাসযাত্রা। মানে নদিয়ার শান্তিপুরের রাসযাত্রা মানে বিশ্ববিখ্যাত রাসযাত্রা বলে সবাই জানে বা সেইটাই পরিচিত। কিন্তু সেই রাসযাত্রা কী কারণে সেটাও আপনাদেরকে জানিয়েছি। পাশাপাশি বেশ কিছু মণ্ডপও দেখিয়েছি, আলোকসজ্জাও দেখিয়েছি, বেশ কিছু মূর্তিও দেখিয়েছি বা ঠাকুরকে দেখিয়েছি, বিভিন্ন ধরনের ঠাকুরকে দেখানো হয়েছে। কিন্তু এই যে রাসযাত্রা, এই রাসের পেছনে সবথেকে বৈশিষ্ট্য হচ্ছে কিছু বিগ্রহ বাড়ি। সেই বিগ্রহ বাড়ি, যে বিগ্রহ বাড়ি থেকেই শুরু হয়েছিল রাস। আর এই বিগ্রহ বাড়ির মধ্যেই পুরো জড়িত আছে রাসযাত্রার কাহিনী। আমরা সেই কাহিনী আপনাদেরকে আজকে আমরা শোনাবো। আমরা সেই বিগ্রহ বাড়ি, যাকে বলা হয় চাকফেরা বিগ্রহ বাড়ি, সেই বিগ্রহ বাড়িতে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ্রহ বাড়ি চারিদিকটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে আছে। আমরা পুরোপুরি এই যে বিগ্রহ বাড়ির কী কাহিনী, কী কারণে এই বিগ্রহ শুরু হয়েছিল, সেটাই আপনাদেরকে ওনাদেরই বাড়ির কারো কাছ থেকে পুরো ইতিহাসটা আমরা জেনে নেব। আমরা এই মুহূর্তে এই চাকফেরা বাড়ি এক সদস্যকে কাছে পেয়েছি, ওনার কাছ থেকে জেনে নেব এই বিগ্রহর কি ইতিহাস আছে। অদ্বৈত মহাপ্রভুর নাতি রামেশ্বর গোস্বামী প্রতিষ্ঠিত এই ঠাকুরবাড়ি, ছোট গোস্বামী বাড়ি। যেহেতু অদ্বৈত মহাপ্রভুর ছোট ছেলের বংশধর আমরা, সেই ধারাবাহিকতা আজ প্রায় 750 বছর ধরে আমরা বহন করে চলেছি। এবং এটা আপনারা জানেন যে ভারতবর্ষের এইটাই একমাত্র যে এখানে গোপিনী এবং শ্রীকৃষ্ণ এক জায়গায় আহরণ করছেন এবং সেখানে চাকের মধ্যে গোপিনীরা শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করছেন। সেই জন্যে ঠাকুরবাড়ির নাম চক্রফেরা বা চাকফেরা, যেটা এখন নাম হয়েছে চাকফেরা গোস্বামী বাড়ি। এবং এই অদ্বৈত মহাপ্রভুর বংশধর হিসেবে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখছি। এবং আমরা এই চাকফেরা গোস্বামী বাড়ির যারা সেবায়িত আছি, আমরা এই মন্দিরকে অত্যন্ত সুন্দরভাবে একে মেনটেনেন্স করে এবং তার এই আমাদের যে পূর্বপুরুষরা যেভাবে এই চাকফেরা গোস্বামী বাড়ির এই অদ্বৈতাচার্যের শেষ জীবনে যিনি এখানে এই নাতির কাছে থাকতেন, তিনি 125 বছর বেঁচে ছিলেন। এই অদ্বৈত মহাপ্রভুর এই নাতি তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, অদ্বৈতাচার্য এই প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। এবং এই প্রতিষ্ঠা করার পর থেকে আজ অবধি এই ধারাবাহিকভাবে এই মন্দিরের আমরা সেবা পরিচালনা করছি বংশানুক্রমে।
আচ্ছা, এই যে যে শোভাযাত্রা বেরোবে, এই শোভাযাত্রার পেছনে দেখা যায় রায় রাজা বেরোয়। এই রায় রাজার কারণটা কি যদি একটু বলেন, কি কারণে রায় রাজা বার করা হয় শোভাযাত্রায়? এবং রায় রাজা হচ্ছে শ্রীকৃষ্ণ যেহেতু লীলায় বিশ্বাস করতে, লীলায় বিশ্বাস মানে শ্রীকৃষ্ণকে সমস্ত আহ, আহ, নারী জাতি, যারা নারী তারা তাকে ঘিরে রাখতেন এবং তাকে ভালোবাসতেন। কৃষ্ণ এমন একটি ব্যক্তি যাকে মহিলারা মানে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তাকে নিয়েই তারা চলতেন। কিন্তু এখন আমাদের এই যে শ্রীকৃষ্ণের সামনে যে রাই এবং রাজা, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বাহন, যে গোপিনী রাই যে দেখছেন এখানে অষ্টগোপিনী ঘুরছে, হ্যাঁ, সেই বাহনকে তারা সামনে নিয়ে আমরা তাকে নিয়ে যাচ্ছি। তাকে কিন্তু পূজিত হন এবং তাকে সারাদিন উপোস করে থেকে তাকে এই যে রায় রাজা কাদেরকে করা হয়? রাই আমাদের বাড়িতে যে নিয়ম হচ্ছে, গোসাই বাড়িতে যে নিয়ম, যে ব্রাহ্মণের মেয়ে এবং তাকে অল্প বয়স হলেই সেটা ভালো, কারণ আমরা অল্প বয়সের মেয়েদেরই রায় রাজা করি। তাকে রায় রাজা করার আগে কিভাবে কি করেন, পূজিত করেন, কিভাবে কি হয় যদি একটু বলেন। ওকে আমরা সারাদিন নিয়ম থাকবে, উপোস থাকবে এবং মধ্যাহ্নের যখন শ্রীকৃষ্ণের ভোগ হবে, রাধাবল্লভের ভোগ হবে, রাধাবল্লভের ভোগ হওয়ার পর সে ভোগ ও সেবন করবে এবং তাছাড়া আর কোনো কিছু ও খেতে পারবে না। এবং ওই যাওয়ার সময় তাকে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করে এবং তাকে রাই বেশে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বেশ, শ্রীকৃষ্ণকে যেভাবে তারা এইভাবে রাখতেন বহুদিন আগে যখন বৃন্দাবনে এইগুলো হতো, লীলাক্ষেত্র হতো, তখন যেভাবে তারা রেখেছিলেন, ঠিক সেইভাবেই আমরা তাকে পূজিত করে নিয়ে যাই। এবং শুধু নিয়ে যাই না, সে যখন ঘুরে সারা রাস্তা প্রদর্শন করে আসে, তখন তাকে গঙ্গা জলের ঘটিতে আম্রপল্লী দিয়ে তাকে নিবেদন করে তাকে মঞ্চ থেকে নামানো হয় এবং ওঠার সময়ও শ্রীকৃষ্ণকে সে প্রণাম করে তবে মঞ্চে ওঠে। এবং এইটাই হচ্ছে মানে আমাদের, এবং তাকে একটা শাড়ি দিয়ে তাকে আমরা সম্মানিত করি রায় রাজাকে। এইভাবে আমাদের বংশপরা এইভাবে চলছে। এই যে বললেন যে মানে এই রায় রাজাটা মানে হচ্ছে, এটা হচ্ছে শোভাযাত্রাতে বের হয়, মানে আপনাদের পূজিত ঠাকুরের সাথে কি রায় রাজাকে বার করা হয়? তো একদম ঠাকুরের সাথেই, ঠাকুরের সামনেও যাবে। প্রথম রায় রাজা যাবে শোভাযাত্রায়, প্রথমে রায় রাজা যাবে, তারপরে শ্রীকৃষ্ণ থাকবেন, মন্দে হাওদা থাকবে, পরপর যাবে এভাবে। তার আগে বালক বালিকা থাকবে, তারপরে মোরপঙ্খী থাকবে, তার আগে চক্র ফেরা, চাক ফেরার যে ছোট চাকের মডেল আছে, সে চাক যাবে। এইভাবে আমাদের প্রসেশনটাকে আমাদের সাজানো থাকে। আপনার নাম কি? আমার নাম শশাঙ্ক চক্রবর্তী, আমি এই শ্রী শ্রী রাধাবল্লভ সেবা পরিষদের সম্পাদক। তাহলে আপনারা সবই জানতে পারলেন যে এই বিগ্রহ বাড়ি বা এর পিছনে, এত যে আমরা বিগ্রহ বাড়িগুলো দেখালাম, এর পিছনে কিছু না কিছু কারণ আছে। তার সাথে এই যে মানে শোভাযাত্রার যে রায় রাজা, সেই রায় রাজা সম্বন্ধে শুনলেন আপনারা। মানে শান্তিপুরের যে রাস, যে বলা হয় বিখ্যাত রাস, কি কারণে, সেটার পিছনে অনেক কিছু কারণ